সনদ নিয়ে যদি একটু কথা বলতে চাই, সুদীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে, সেই দীর্ঘ আলোচনায় মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে জুলাই জাতীয় সনদ। শুধু কিভাবে কার্যকর হবে সেই সিদ্ধান্তে এখন পর্যন্ত পৌঁছানো যায়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের আমরা সেক্ষেত্রে একটু ঘাটতি দেখতে পাচ্ছি, সেজন্যই হয়তোবা এখন পর্যন্ত সনদের স্বাক্ষরটা আটকে আছে। এই জট আসলে খুলবে কিভাবে, আপনার কাছে কি মনে হয়? না, আমরা আশাবাদী যে এই জটটা খুব দ্রুতই খুলবে। একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে যেই পলিটিক্যাল পার্টিগুলো গত 6 মাস, আমি বলবো মার্চের থেকে তো ডিসকাশন হচ্ছে, খুবই একটা খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিংগুলো হয়েছে। কেউ ওয়াক আউট করেন নাই, কোনো কোয়ারেল হয়নি। আমাদের পলিটিক্যাল পার্টি, আমি এই কথাটা বারবার বলছি যে ম্যাচুরিটি শো করেছেন গত 6 মাস বা তারও আগে যখন কমিশনগুলো গঠন হলো, তখন থেকে তারা যেই রোল প্লে করছেন, সেই জন্য আমরা সবাই আশাবাদী। আমরা আশাবাদী যে তারা অবশ্যই যে বড় পার্টিগুলো, ছোট পার্টিগুলো সবাই মিলে একটা ঐক্যমত্যের জায়গা তৈরি করবেন এবং আমরা খুব সুন্দর একটা ইলেকশন পাবো। এখন পর্যন্ত জনাব আলী রিয়াজ যেমনটি বলছেন যে আগামী রোববারের মধ্যেই হয়তোবা সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে, যেহেতু প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হচ্ছেন 22 সেপ্টেম্বর। আপনার মনে হয় যে সেটি সম্ভব হবে? এটা আমি তো বললাম যে আমরা আশাবাদী, এটা নাও হতেও পারে, বাট আমি মনে করি যে আমাদের পলিটিক্যাল পার্টিরা গত 6 মাসে, বিশেষ করে মার্চের থেকে এই পর্যন্ত, যেই দেখেন না আপনি, আমি এটা নিয়ে একটু আগে পোস্টও দিয়েছি, আমি খুবই ম্যাচুর, আমি খুবই বলবো যে এই ধরনের আমরা তো আলাপ দেখি না এর আগে। আপনি দেখেন আমাদেরকে এই ধরনের আলাপের আগে কোনো সময় আমাদের জিমি কার্টারকে আনতে হয়েছে, কোনো সময় তারাঙ্ককে আনতে হয়েছে, স্যার নিনিয়ান এসছেন কমনওয়েলথের ইয়ে। তো এরা এসে আমাদেরকে সবাইকে এক করে কথা বলার চেষ্টা করেছেন, আমরা একটা ঐকমত্যের জায়গায় পৌঁছে দেয়। অথচ এনারা 6 মাস ধরে, বিশেষ করে গত 2-3 মাস আপনি দেখেন যে ফরেন সার্ভিস একাডেমিতে ঘন্টার পর ঘন্টা ওনারা আলাপ করছেন, প্রতিটা বিষয় নিয়ে 84টা পয়েন্ট ছিল, এর প্রতিটা রিফর্ম নিয়ে তারা কথাবার্তা বলছেন এবং নিয়ে এখন জাস্ট 2-3টা বিষয় নিয়ে এখনো ঐকমত্যের জায়গাটা এখনো তৈরি হয়নি। আমি আশা করছি যে এটা হয়ে যাবে। সরকারের পক্ষ থেকে যদি একটু জানতে চাই যে জুলাই সনদ বাস্তবায়নটা আসলে সরকার কি চাচ্ছে, যে বাস্তবায়নটাকে নির্বাচনের আগে হবে নাকি পরে হবে? পলিটিশিয়ানদের উপরই ছেড়ে দেই এবং ন্যাশনাল কনসেনসাস কমিশনের উপর ছেড়ে দিই। তারা তো খুব সুন্দর একটা জব করছেন। আপনি জাস্ট চিন্তা করেন যে যখন এই কাজটা অ্যাকমপ্লিশ হয়ে যাবে, আপনি 1-2 বছর পরে দেখবেন যে অনেকে বই লিখছেন, যারা এখানে ইনভলভ ছিলেন তারা কেমনে দেখেছেন গত 6 মাসে বা 1 বছরে কি আলাপ হয়েছে, দেখবেন যে অনেকগুলো বই এসছে। এবং ফিউচারে যখন আবার আমাদের এই ধরনের কথাবার্তাগুলো আসবে 1-2টা রিফর্ম নিয়ে, তখন সবাই এটাকে রেফারেন্স দেবে যে দেখেন আমাদের যারা পূর্বের জেনারেশন বা যারা এই আলাপগুলো করছেন তারা কত ব্রিলিয়ান্ট একটা আলোচনা করেছেন, এই জায়গাটা নিয়ে তারা এই ধারাবাহিকতা বজায় থাকবে সেটি আমরা প্রত্যাশা করছি। আপনারা জানেন কিনা আমেরিকান যে কনস্টিটিউশন নিয়ে যে আলাপগুলো, সেই 1775 থেকে একদম 1789 পর্যন্ত, 91, এই পুরো আলাপগুলো কিন্তু এখনো আছে। মানুষ কিছু হলেই আমেরিকার সুপ্রিম কোর্টের যে যারা জাজরা ওই দিকে রেফারেন্স নেন, পলিটিশিয়ানরা না উনি ওই সময় জেমস ম্যাডিসন এটা বলেছিলেন, জন জে এটা বলেছিলেন, আলেকজান্ডার হ্যামিল্টন এইটা করতে যে এইটা করেছেন, টমাস জেফারসন এইটা করেছেন। আমারও মনে হয় যে একটা সময় যে 5-10 বছর পরে যে না ঐকমত্য কমিশনে জোনাস সাকি এই কথাটা বলেছিলেন, যে ওনার কথাটা এটা সবচেয়ে হয় কি খুব সিভিল, খুবই পিসফুল, সবাই মাথা ঠান্ডা করে একটা ডিবেট করেছেন। দেখেন আপনি, কেউ ওয়াক আউট করে যান নাই, কেউ রাগ দেখান নাই, তারা খুব ধৈর্য সহকারে কি ব্রিলিয়ান্ট ডিবেটগুলো হয়েছে। জি, আপনি বলছিলেন যে সেটা একেবারে রাজনৈতিক দলগুলোর উপর ছেড়ে দিচ্ছেন যে আগে হবে না পরে হবে, কিন্তু অনেকে তো দাবি করছেন যে জুলাই সনদ অনুযায়ী নির্বাচন হবে, সেটি আসলে নিয়ে নির্বাচনটা ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে নির্বাচন হবে, রোজার আগে। এটা তো স্যার কমিটমেন্ট দিয়েছে, জুলাই সনদ অনুযায়ী এটা প্রফেসর ইউনূসের কমিটমেন্ট, এটা ইন্টারিম গভর্নমেন্টের কমিটমেন্ট, এবং আমরা যেটা বুঝতে পারছি যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোও
সেই অনুযায়ী তাদের প্রস্তুতি শুরু করেছে। এখানে ডিলে হওয়ার কোনো অবকাশই নেই। হ্যাঁ, এবং কেউ এটা যদি মনে করেন যে তারা প্রতিহত করতে পারবেন, তারা এইটারও কোনো সুযোগ নেই, কারো শক্তি নেই এটা প্রতিহত করার। সেই কথা আপনি উল্লেখ করেছেন। সেই বিষয়টি তো নিশ্চয়ই আসবো। যেমনটি বলছিলাম যে প্রধান উপদেষ্টা তো 22 সেপ্টেম্বর যাচ্ছেন নিউ ইয়র্কে, এবং সেখানে যাওয়ার জন্য আমার শিরোনামে বলছিলাম যে তার সঙ্গে যোগ দিচ্ছেন 4 রাজনৈতিক নেতা, বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে। এই সিলেকশনটা আসলে কিভাবে হলো? এনারা তো বড় পার্টি, তারা আমাদের গত 14টা মাস ধরে তো তারা আমাদের অংশীজন। আমরা বারবার বলছি যে জুলাইয়ে যারা আন্দোলন করেছেন, জুলাইয়ে যারা এই যে যাদের আত্মত্যাগ করেছেন, এরা সবাই আমাদের তো অংশীজন। আমরা খুশি হতাম যদি সবাইকে নিয়ে যাওয়া যেত, বাট আপনি তো বুঝেন লিমিটেশন তো আছে এই গভর্নমেন্টের, সেই জন্য আমরা জাস্ট সিলেক্টিভ 4 জনকে নিচ্ছি। এই আচ্ছা, নির্বাচনের প্রশ্ন যখন আসছে, আপনি দৃঢ়ভাবে বলেছেন, প্রধান উপদেষ্টা বারবার বলেছে যে আগামী নির্বাচনটা আসলে উৎসবের নির্বাচন হবে, আগামী নির্বাচনটা আসলে পেছানোর কোনো সুযোগ নেই, বারবার সেটি বলা হয়েছে। আপনি বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নেই যে নির্বাচন ঠেকাতে পারে। এরকম কি আশঙ্কা কি কাজ করছে যে কেউ ঠেকাতে আসতে পারে? এটা আশঙ্কার কিছু নাই। আমরা অনেক সময় টেলিভিশনগুলোতে দেখি যে অনেক আছে না ইউটিউবার, একটু সস্তা কিছু জনপ্রিয়তা পাওয়ার জন্য বারবার মানুষজনকে কনফিউজ করেন। আর এখন মানুষও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পত্রিকা না পড়ে অনেক সময় ইউটিউবের থেকে সে সংবাদটা নেয়, যে আপনার দেখবেন যে আপনার প্রোগ্রামটা সে দেখছে না এখন, বাট কোনো একটা সময় সকালে একটা সে দেখে নিল। তো প্রোগ্রাম এই সমস্ত জায়গায় মিডিয়ামের থেকে এখন মানুষ বেশি ইনফরমেশন নিচ্ছে। তাহলে এই ধরনের আমরা প্রচুর ইউটিউবারকে দেখছি, প্রচুর লোককে দেখছি এই ধরনের বিভ্রান্তি ছড়াতে, হ্যাঁ না দেখবেন এই ফেব্রুয়ারির ইলেকশন হবে না। বাট আমরা এটা বারবার দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। অর্থাৎ যারা এভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের উদ্দেশ্যেই বারবার তাদেরকেও বলা এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকেও জানানো যে আপনারা রেডি হন ইলেকশন। এবং স্যার বারবার বলছেন এটা ফাউন্ডেশনাল ইলেকশন, এটা মানে যেন তেন একটা ইলেকশন না যে আমি 5 বছর পর পর। এই ইলেকশনটা বাংলাদেশের ভবিষ্যৎ পলিটিক্যাল যে বন্দোবস্ত বা সেটেলমেন্টের একটা গতিধারা তৈরি করবে, রোড ম্যাপ তৈরি করবে, আমরা কিভাবে আমাদের ডেমোক্রেসিকে এগিয়ে নিব। এইটা খুবই ক্রুশিয়াল একটা ইলেকশন। প্রফেসর আলী রিয়াজ বলেছেন 13 সেপ্টেম্বর তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে, এমন আশঙ্কার কথা আসলে আমাদের চিফ অ্যাডভাইজারও কিন্তু বারবার বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনটা না হলে এক ধরনের জাতীয় বিপর্যয় হবে। এটা একটা বড় বিপর্যয়। একটু বিশ্লেষণ করবেন যে এটা বিপর্যয় মানে কি? আমরা তো কিভাবে বিঘ্নিত হতে পারে? সবচেয়ে বড় কথা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনে যেতে হবে। আমাদের একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে আমাদের পাওয়ারটাকে ট্রান্সফার করতে হবে। দিলে যেটা হয় কি যে এটা তাহলে আমরা ডেমোক্রেসিতে আসলাম। যে কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্টের স্ট্রেংথ অন্য লেভেলের থাকে, হ্যাঁ, এটা দরকার। তো সেই জায়গাটাই আমরা আমাদের যে কাজগুলো ছিল এই গভর্নমেন্টের, যেটা 3টা প্রধান কাজ, একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে ট্রায়াল, আর একটা হচ্ছে ইলেকশন। প্রত্যেকটা কাজই কিন্তু ভালো রকমেরই হয়েছে। আমরা বারবার বলছি রিফর্মের এই কাজগুলো আমরা করেছি। এক হচ্ছে কমিশন যেগুলো বাস্তবায়ন করতে বলেছে সেগুলো অনেকগুলো বাস্তবায়ন হয়েছে। আর প্লাস মিনিস্টাররা মানে অ্যাডভাইজাররা তারা শতপ্রণোদিত হয়ে তাদের এরিয়াতে যে কাজগুলো আছে এটা করেছেন। তারপরে ট্রায়ালের কাজ দেখেন অনেক দ্রুত গতিতে চলছে, এবং আমরা আশা করছি এটা তো ট্রায়ালকে তো আমরা জোর করে তো আর এটাকে গতি বাড়ানো যায় না, বাট আমরা আশা করছি যে একটা ভালো পর্যায়ে যাবে, এবং ইয়ের আগে হয়তো বা ইলেকশনের আগে হয়তো বা 2-1টা ভার্ডিক্ট আসতে পারে। এটা ইট ডিপেন্ডস অন দি মানে আইসিটির যিনি জাজ তাদের বা কোর্টের উপরে। আর তারপরে যে হচ্ছে ইলেকশন, এই 3টা কাজই কিন্তু আমরা এই গভর্নমেন্টের মূল কাজ। এই কাজগুলো আমরা করছি, করে পলিটিক্যাল হ্যান্ড ওভার করা। কেননা যে কোনো দেশ সত্যিকার অর্থে এই ডেমোক্রেসির এই যুগে ইট হ্যাজ টু বি রুলড বাই এ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড পার্টি। সেটি মনে করছেন এই জন্যই মানে। আর আশঙ্কার বিষয়টি নিয়ে যে জাতীয় নিরাপত্তা, এটা তো প্রফেসর ইউনূসও বলছেন, এটা এই জন্যই বারবার সবাইকে করা, যে সতর্ক থাকা, যে কেউ যাতে এটাকে ডিলে করার কোনো মিনিমামও চিন্তা না করতে পারে, বা কোনো ধরনের কনস্পাইরেসি, কোনো ষড়যন্ত্রের গন্ধ থাকলে সবাই যেন সেই বিষয়ে সতর্ক থাকে, এই বিষয়গুলি সবাইকে জানানো। জি,
অসংখ্য ধন্যবাদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ভোটের পদ্ধতি কিভাবে হবে এর সব কিছু নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে। আমরা সব সেগুলো লাইভ দেখেছি। অনেক সময় রাজনৈতিক দলগুলো বের হয়ে তাদের অনুভূতির কথা বলেছে যে তারা কি কি শেয়ার করেছে। যখন মোটামুটি সব ঐকমত্য কমিশনে সেটেল ডাউন করা হচ্ছে, মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছে, তখন হঠাৎ করে জামাত সহ কিছু ইসলামিক দল তারা যুগপৎ আন্দোলনের কথা বলছে। আগামীকালও 7টি রাজনৈতিক দলের আসলে একটি কার্যক্রম রয়েছে। তারা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটিতে পিআর চাচ্ছে। এই বিষয়টিকে সরকার আসলে কিভাবে দেখছে? আমরা তো শুনলাম যে যুগপৎ অ্যাক্টিভিটিস দিয়েছে। আমরা ওই যে আমি বারবার একই কথা বলছি যে পলিটিক্যাল পার্টিগুলো গত 6 মাসে তারা যেই ম্যাচুরিটি শো করেছেন, তারা সেই ম্যাচুরিটি সামনের উইকগুলোতেও দেখাবেন, সামনের সপ্তাহগুলোকে মাসগুলোতেও দেখাবেন। আমরা আশাবাদী সব কিছুই খুবই শান্তিপূর্ণভাবে সেটেলমেন্ট হবে। বিএনপির জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে যখন আলোচনার টেবিলে আমরা সবাই আসলে আমাদের এফোর্ট দিয়ে সবকিছু সমাধান করার চেষ্টা করছি, তখন এই ধরনের আন্দোলন আসলে আলোচনার টেবিলকে প্রশ্নবিদ্ধ করে। কোনো পলিটিক্যাল পার্টি কে কি বলেছেন সেগুলোতে আমরা না যাই। আমি আমার আশাবাদটা বললাম, আমি খুব স্ট্রংলি হোপফুল যে নির্বাচনের ক্ষেত্রে এটা তেমন কোনো প্রভাব পড়বে না বলে কি আপনি মনে করছেন? আমরা মনে করি খুব ভালো নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক একটা নির্বাচন হবে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের পরিবার পরিজন নিয়ে ভোট দিতে যাবেন। অবশ্যই যাদের ভোট কেন্দ্রে যাওয়ার দরকার তারাই ভোট কেন্দ্রে ঢুকবেন, বাকিরা বাইরে থাকবেন। বাট আপনি সেই দিন দেখবেন যে পুরো বাংলাদেশ মানে একটা উৎসবে মাতোয়ারা হবে। পিআর নিয়ে সরকারের স্পষ্ট অবস্থানটা আসলে এটা আমি মনে করি যে এটা পলিটিক্যাল পার্টিগুলো এটা ডিসাইড করে। তারাই তো ইভেনচুয়ালি বাংলাদেশের কর্ণধার হবেন, তারাই দেশকে রান করবেন একটা ডেমোক্রেসি। কিন্তু এটা নিয়ে তো কোনো সমাধানে কেউ আসতে পারছে না। এটা আসবে, এটা এমন কিছু না। অনেকগুলো যে আপনি দেখেন প্রোক্লেমেশন নিয়ে আপনার মনে আছে, সেই গত বছর থেকে স্টুডেন্টরা অনেকে বলছিলেন যে এই প্রোক্লেমেশন দরকার, তো এটা হয়নি। 5ই আগস্ট প্রফেসর ইউনূস সবার সামনে জাতীয় সংসদ ভবনে উনি তো রিড আউট করলেন। হ্যাঁ, ঠিক না? ঠিক তেমনি এটা কত দিন লেগেছে, বাট এটা তো হয়েছে। ঠিক এমনি এটাও হবে। সবগুলোরই আমি বলবো শান্তিপূর্ণ সমাধান হবে। সবগুলোরই শান্তিপূর্ণ সমাধান হবে এবং আপনারা যেমনটি বলছেন উৎসবের নির্বাচন, উৎসবের নির্বাচন হবার মতো একেবারে যদি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে যদি বলি যে উৎসবের নির্বাচন, যে নির্বাচন দেখে গোটা বিশ্ব আসলে তাকিয়ে থাকবে যে না বাংলাদেশে এরকম একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচন করার মতো প্রস্তুতিকে আমাদের প্রস্তুতি প্রতিদিনই নেওয়া হচ্ছে, প্রতিদিনই এই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। চিফ অ্যাডভাইজার অনেকগুলো মিটিংয়ে সভাপতিত্ব করছেন। অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিগুলো তাদের বিভিন্ন প্রস্তুতি যাচাই বাছাই করছেন। গ্রাসরুট লেভেলে যে লোকাল গভর্নমেন্ট তারা দেখছেন। অ্যাট দ্য সেম টাইম ইলেকশন কমিশন তারা তাদের প্রস্তুতিগুলো করছেন। তারা শীঘ্রই আপনারা শুনেছেন যে তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও আলাপ করবেন। আমরা শুনেন সমস্ত কমিউনিটি যদি পুরো সবাই যদি জেগে উঠে যে ভালো আমি ভোট দিতে চাবো, কারো সাধ্য নাই এই উৎসবকে ঠেকানোর। এটা বাংলাদেশে এটা হয়েছে। বাংলাদেশে তখনই রিগিং হয়েছে যখন গভর্নমেন্টের তরফ থেকে একটা অসৎ উদ্দেশ্য ছিল। যখন গভর্নমেন্ট তার পুলিশকে বলেছে যে রাত্রে ব্যালট পেপারে স্টাম্প ভোট ঢুকাতে, বা ব্যালট পেপারগুলোকে রাতের বেলায় ব্যালট বক্সে স্টাফিং করতে, বা যখন সে পুলিশকে ইউজ করেছে, লোকাল গভর্নমেন্ট কে বলেছেন এবং তার পলিটিক্যাল পার্টির অ্যাক্টিভিস্টকে ভোট চাওয়ার যেতে না বলে ভোট কেড়ে নিতে বলেছে। তো এইবার তো ধরেন গভর্নমেন্টের তরফ থেকে 100% সিনসিয়ারিটি আছে, তারপরে মাঠ প্রশাসন প্রস্তুত। আমরা সব দিক দিয়ে দেখছি খুব ভালো নির্বাচন। জি, আপনার সাথে আমি আসলে কথা বলছি কিন্তু দর্শকরা উন্মুখ হয়ে আছে আপনাকে একটু প্রশ্ন করার জন্য। তাদের প্রশ্ন একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটি বলবেন। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আপনি বলবেন প্রশ্নটি। আমার প্রশ্ন যে জামাত, এনসিবি এবং চরমোনাই পীর সাহেব এরা পিআর ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করবে না। বিএনপি কোন রকম প্রাইজ ছাড়া নির্বাচনে যাবে না। এই যে দুই দলের মুখোমুখি সংঘর্ষ, এই ভাবে কি নির্বাচন আদৌ করা সম্ভব হবে?
আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনার প্রশ্ন উত্তরটা নিচ্ছি। দর্শকের প্রশ্ন এসে বুঝতে না পেরেছেন না, এটা আমি একটু আগে কিন্তু এই কথাটাই বললাম, যতই আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এগুলো নিয়ে কথা বলেন না কেন, আমরা আশা করছি যে এই পুরো বিষয়গুলোরই খুব শান্তিপূর্ণ সমাধান হবে। আপনারা দেখেছেন গত 6 মাসে তারা কি ধৈর্যের সাথে, কি শান্তিপূর্ণভাবে, কি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা আলাপ আলোচনাগুলো করেছেন অনেকগুলো বিষয়। আপনার মনে আছে যে আর্টিকেল 70 নিয়ে আমরা গত 54 বছরে আমরা ভালো সমাধানে আসতে পারিনি, অথচ ওনারা জাস্ট 2-3 দিনের আলোচনায় এটা নিয়ে একটা খুব সুন্দর সমাধান হয়েছে। এখন যে পিআরের কথা এসছে বা যে কোনো ইস্যুই আসুক না কেন, আমরা খুবই কনফিডেন্ট, আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো এই জিনিস এই বিষয়গুলো খুব তারা নিজেরা কথা বলে এবং কনসেনসাস কমিশনের সাথে কথা বলে একটা খুব ভালো একটা সলিউশনে যাবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, সবাই কিন্তু ভালোভাবে ইলেকশনে যেতে চাচ্ছেন, তো তার আগে এটাও তারা, আমরা মনে করি যে একটা শান্তিপূর্ণ একটা সমাধান সবার যেটা অ্যাকসেপ্টেবল টু অল, এটা সবার জন্য হবে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। ঠাকুরগাঁ থেকে আব্দুল মঈন সরকার বলছিলাম। শফিকুল স্যারের কাছে আমার একটা প্রশ্ন, সংবিধানের 118 অনুচ্ছেদে আছে নির্বাচন হবে বা সময় নির্ধারণ করা আছে, কিন্তু সংবিধানের 126 অনুচ্ছেদে আছে যে আপনার নির্বাচন দায়িত্ব পালন করবে কর্মকর্তারা, না করলে কি হবে আর কোনটা কেউ পূরণ করে নাই। আচ্ছা, গণভোটের কথা বলি, সংবিধানে 8, 48, 142 অনুচ্ছেদে আছে গণভোট হবে, যেটা 1991 সালে হয়েছিল। আব্দুর রহমান বিশ্বাস আসছিল গণতন্ত্রে, কিন্তু আওয়ামী লীগ সরকার এগুলো উঠে গেছে, কিন্তু নাইপাল সংবিধানের 77 অনুচ্ছেদে আছে। এটা কি করবেন আমি একটু আপনাকে জানিয়ে রাখছি। গণভোটের বিষয়টি নিয়ে তিনি জানতে চাচ্ছেন। এই পুরো বিষয়গুলো নিয়েই কনসেনসাস কমিশন কথা বলছে, তারা লিগ্যাল এক্সপার্টিসগুলোর সাথে কথাবার্তা বলছে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলছে। পলিটিক্যাল পার্টিতে যারা এই আলোচনায় আছেন তারা বেশিরভাগই কনস্টিটিউশন এক্সপার্ট। আপনি দেখেছেন যে কি কনস্টিটিউশনের বিভিন্ন বিষয় নিয়ে তারা কত সুন্দর ডিবেট করছেন। তা আপনি যেই ধরনের কথা বললেন, বোঝা যাচ্ছে আপনি নিজেও কনস্টিটিউশন খুব ভালোভাবে পড়েছেন। আমি আশা করছি এবং আমরা সবাই আশা করছি যে এই যে বিষয়গুলো আসছে প্রত্যেকটা বিষয়ই খুব ভালোভাবে শান্তিপূর্ণ একটা সমাধান হবে। এই মুহূর্তে একজন দর্শকও আছেন, তার প্রশ্ন দিয়ে এই অংশটুকু একটু শুরু করি। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি মোস্তাক আহমেদ মনির বলছি, জামালপুর থেকে। জামালপুর থেকে আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্ন হচ্ছে শফিকুল স্যারের কাছে, সেটা হচ্ছে যে আমরা তো আসলে জনগণ বা ছাত্র জনতা মিলে তাদেরকে ক্ষমতায় বসিয়েছি, তারা আমাদের পছন্দের লোক, কিন্তু মানে তার ক্ষমতায় যাওয়ার পর শুধু রাজনৈতিক বিষয়, সংস্কার, নির্বাচন নিয়ে নানা রকম কাজ করতেছে। তাহলে আমাদের জনগণের জন্য আসলে তারা কি করছেন? প্রতিদিন বাজারে প্রয়োজনীয় জিনিসপত্রের, কাঁচা বাজারের দাম, সবকিছুর দাম ব্যাপকভাবে বাড়ছে। বাজার নিয়ন্ত্রণ আসলে তাদের কোনো ভূমিকাটা আসলে কি, আর আমরা জনগণ তাদের কাছ থেকে কি পেলাম? অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্ন উত্তরটি নিচ্ছি। আমরা জিনিসপত্রের দাম কমানোর জন্য এই গভর্নমেন্ট যথেষ্ট এফার্ট নিয়েছে। যেটা আপনি যেই বাজারে আছেন সেটায় আপনি খুব যদি ভালোভাবে লক্ষ্য করেন, অনেক জিনিসের দাম গত বছরের তুলনায় কিছু জিনিস অবশ্য বেড়েছে, আবার অনেক জিনিস, অনেক খাদ্যদ্রব্য বা অনেক জিনিসপত্রের দাম কিন্তু কমেছে। এবং আমরা বলতে পারি যে আমাদের যে এই জিনিসটা বোঝার জন্য একটা ইন্ডিকেটর আছে, সেটাকে বলে হচ্ছে ইনফ্লেশন রেট। আমরা গত বছর আপনি নভেম্বরে ইনফ্লেশন ছিল 14, ফুড ইনফ্লেশন মানে খাদ্যের উপর যে খাদ্যের যে মূল্যস্ফীতি, যে জিনিসপত্রের দাম, খাদ্যদ্রব্যের দাম 14.10% বেড়েছিল। আর এই বছর এটা এই মূল্যস্ফীতি হয়েছে হচ্ছে 7.56 এই জুলাই আগস্টে, মানে এই জায়গায় এসে ঠেকেছে। তো আপনি দেখছেন যে এটা কমেছে এবং সামনে আরো কমবে। এখন হয়তো আপনি 2-1টা আইটেম যেটা দেখছেন সেটা সিজনাল কারণে হয়তো কিছু জিনিসের দাম বেড়েছে, আবার দেখবেন যে এটা সিজন যখন এটার সাপ্লাই একটু বেটার হবে, আমরা নিশ্চিত এই দামটা কমে আসবে। এই সরকার কেন শুধুমাত্র নির্বাচনের প্রস্তুতি নিয়ে এবং রাজনৈতিক দলগুলো নিয়ে এত তোড়জোড় করছে, আসলে তারা সাধারণ জনগণটা আসলে কোথায়, সেটি প্রশ্ন করেছেন। না, সাধারণ জনগণের জন্য যা করার দরকার, প্রথম কথা হচ্ছে যে আপনার ইকোনমির যে কি খারাপ অবস্থা ছিল সেই জায়গা থেকে আমরা ইকোনমিকে স্ট্যাবিলাইজ এনেছি। এবং এই গভর্নমেন্টের কারণ
মেজার নেওয়ার কারণে রাষ্ট্রের ভর্তুকি কমেছে, তারপরে হচ্ছে যে এই যে যেগুলো প্রজেক্টে অপচয় হচ্ছিল সেগুলো বন্ধ হয়েছে, তারপরে আপনার প্রত্যেকটা মিনিস্ট্রিতে যা যা রিফর্ম দরকার ছিল সেই রিফর্মগুলো আমরা করছি। আমি একটা উদাহরণ দেই, ওই গভর্নমেন্টের সময় সমস্ত টেক্সট বুক বই আমরা যেটা আমাদের বাচ্চাদেরকে পড়ে যারা স্কুলে পড়ে তাদের টেক্সট বুকগুলো ইন্ডিয়াতে হতো, ইন্ডিয়াতে পাবলিশ হতো। আমরা এই বছর বাংলাদেশে করেছি। করাতে যেটা হচ্ছে যারা পাবলিশার ছিল, যারা প্রিন্টিং মেশিনে কাজ করেন, প্রিন্টিং তাদের জবটা তৈরি হয়েছে। ঠিক তেমনি আপনার একটা ল ছিল ওই গভর্নমেন্টের সময় যে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, যে এইটার মাধ্যমে যেটা হচ্ছে আমি আমার পছন্দের কোম্পানিকে আমি তাকে পাওয়ার জেনারেশনের আমি প্ল্যান্ট বসাতে দিতাম। তা এখন এই ফলে যেটা হয়েছে এটা দিয়ে আপনার বড় রকমের লুটপাট হয়েছে, 1 লক্ষ কোটি টাকার উপরে বেশি লুটপাট হয়েছে। এই গভর্নমেন্ট এসে কি করেছে, এই লটাকে বাদ দিয়ে দিয়েছে, ফলে আমার টাকা সাশ্রয় হচ্ছে প্রত্যেকটা জায়গায় জায়গায়। এক জাস্ট ইয়ের থেকে মানে এনার্জি পাওয়ার এই সমস্ত জায়গার থেকেই বা এই পুরো ইয়ের থেকে আমরা সাশ্রয় করা হয়েছে 46,000 কোটি টাকার মতো। আচ্ছা, আমি প্রশ্নই করতাম যে এই সরকারের পজিটিভ আসলে কোন কোন বিষয়গুলো তুলে ধরতে চাইবেন জনগণের কাছে, তার অনেক কিছুই ইতিমধ্যে আমরা আসলে জেনে গেছি।